Your sister understood something about that. No. That's just a fact. I was in high school when the Avengers came. Or you can do... That's why we need each other. হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা থান্ডারবোল্ট নামে যে সিনেমাটি কয়েকদিন আগে রিলিজ পেয়েছে মার্ভেল থেকে, সেই সিনেমাটি এক্সপ্লেন করতে চলেছি। তবে আনফরচুনেটলি ব্যাপারটা হচ্ছে কি, সিনেমাটা আমি খুব ভালো মতো বুঝি নাই, তো অনেক ভুল হতে পারে, জায়গায় জায়গায় অনেক ইম্পর্টেন্ট সিনস বাদ দিতে পারে। তো যারা থান্ডারবোল্ট সিনেমা অলরেডি দেখেছো তাদের এই এক্সপ্লেন দেখার দরকার নাই ভাই, উল্টা পাল্টা আমাকে বকবে। আর যারা এটা দেখোনি তাদের এটা দেখার দরকার নাই, কারণ তাহলে সিনেমার মজাটা নষ্ট হয়ে যাবে, অনেক বেশি স্পয়েল করবো। তো কারা দেখতে পারো? যাদের মনে করে একেবারেই মূল সিনেমা দেখারও সময় নাই এবং মূল সিনেমাটাও দেখা নাই, মোটামুটি একটু ধারণা দরকার অল্প সময়ের মধ্যে, তারা দেখতে পারো। তবে তারপরেও অনেক ভুল হতে পারে, আমি আগেই বলে নিচ্ছি। আমি স্ক্রিপ্ট দেখেছি এবং মূল সিনেমাটাও দেখেছি, তো আমার পক্ষে তো ওই যখন ভয়েস দিতে যাব তখন তো মূল সিনেমার অনেক কিছু আমার মনে পড়বে না, তো এক্সাক্ট ইনফরমেশন অনেক সময় মিস হয়ে যাবে, কারণ স্ক্রিপ্টে যেটা বলা আছে ওটাই আমার মাঝে মাঝে বলতে হবে আর কি। যদি আমার মনে থাকে ওই সময় মনে পড়ে তাহলে আমি এক্সাক্ট ইনফরমেশন দিতে পারবো, তবে তাছাড়া টুকটাক ভুল ভ্রান্তি হতে পারে। তো যাই হোক, এই থান্ডারবোল্ট সিনেমাটা খুব বেশি দিন আগে রিলিজ হয়নি, রিলিজ পেয়েছে মে মাসে, 2025 সালের মে মাসে রিলিজ পেয়েছে। পারফরমেন্স এভারেজ, কারণ এখানে পরিচিত ওইরকম কোনো সুপার হিরো ছিল না। তবে সিনেমার অ্যাকশন কি বলবো, যেহেতু মার্ভেলের সিনেমা একটু ভালোবাসা হবে। তো যাই হোক, এই সিনেমাকে তুমি মূলত সস্তা অ্যাভেঞ্জার সিনেমা বলতে পারো, মানে মার্ভেলের সস্তা অ্যাভেঞ্জার সিনেমা। তো ছোট্ট একটা ব্রেক নিয়ে চলে মূল ভিডিওতে যাই। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো ব্রেক শেষে মূল ভিডিওতে আসলাম। তো আমি যেমন বলেছি, প্রথমত তুমি যদি এটার অ্যাকচুয়াল সিনেমাও দেখতে চাও অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে, যেহেতু মার্ভেলের সিনেমা, তাও হতাশ হবে। আর তুমি যদি আমার এই এক্সপ্লেনটাও, যে আলামিন ভাই এক্সপ্লেন করছে অনেক বেশি ভালো হবে, এটা নিয়ে যদি দেখতে যাও তাও হতাশ হবে। তো এগুলো মেনে নিয়ে এক্সপ্লেনটা দেখো। হ্যাঁ, তো যাই হোক, আমরা মূল কাহিনীতে যাই। তো যাই হোক, সিনেমার শুরুতে আমাদের এই সিনেমার ফিমেল লিড ক্যারেক্টার ইলেনাকে দেখানো হয়, কিন্তু আমার স্ক্রিপ্টে লেখা রয়েছে লিলেনা, কিন্তু আমি সিনেমাটা দেখেছি জন্য জানি। তো এইটা হচ্ছে যে আমাদের যে ব্ল্যাক উইডো ছিল না, সুন্দরী মাইয়াটা, ওর বায়োলজিক্যাল সিস্টার, আপন বোন, যাকে আমরা ব্ল্যাক উইডো সিনেমাতেও একবার দেখেছিলাম। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই বর্তমানে ইলেনা, বারবার লিলেনা লিখছে ভাই, সিরিয়াসলি। তো এখানে আমরা দেখতে পাই বর্তমানে ইলেনা তার জীবনে অনেক বেশি হতাশ, কারণ বেঁচে থাকার সে কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। আমার মতো একটা বয়ফ্রেন্ড পাইলে হয়তো ভালো লাগতো, তাকে জাস্ট রেগুলারলি বোরিং একটা করে কাজ দিত, সেটা তাকে পূরণ করতে হতো। তার বোরিং কাজগুলো হচ্ছে মারপিট করা, তারপর সেগুলোকে সাফাই করা, কিন্তু কোথাও রেস্টুরেন্টে যাওয়া, ডেটিং করা, এগুলো কিছু ছিল না। তো যাই হোক, বর্তমানে সে মালয়েশিয়াতে একটা মিশনে এসেছে, তাকে বলা হয়েছে এখানে একটা প্রজেক্ট চলছে, সব সাফাই করে দেবে। তো সেই ল্যাবে এসে সবাইকে সাফাই করতে শুরু করে, বাট একটা পর্যায়ে একটা সায়েন্টিস্ট তার সামনে চলে আসে এবং এই সায়েন্টিস্ট তাকে বলে এই সেন্ট্রি প্রজেক্ট সম্পর্কে তুমি বুঝতে পারবে না, এটা তোমার জন্য সমস্যা হতে পারে। কিন্তু ইলেনার যেহেতু অর্ডার ছিল জায়গা ধ্বংস করতে হবে, সে ওই জায়গাটা ধ্বংস করে দেয় এবং সায়েন্টিস্টকেও গুলি করে মেরে দেয়। আর এরপর যেই দরজার পেছনে সেন্ট্রি নামের প্রজেক্ট বা এই ধরনের কোনো একটা কিছু ছিল, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি নাম বা এই যে ধরনের এইগুলো যদি ভুল হয় মাইন্ড করো না, কারণ এটা আমার পক্ষে এত মনে রাখা সম্ভব না, স্ক্রিপ্টে অনেক সময় ভুল আসে, ওইভাবে আমাকে কাজ করতে হয়। তো যাই হোক, ওই ল্যাবের যে প্রজেক্টের রুমটা ছিল সেই দরজাটা ও খুলতে পারে না, কারণ সায়েন্টিস্ট তো আগেই নিজের মাথায় গুলি করে মারা গিয়েছে, সে ছাড়া ওই দরজাটা খুলবে না। তো ইলেনার কাজ শেষ হয়ে গিয়েছে এবং কাজ শেষ করে সে তার সিনিয়রকে ইনফর্ম করে দেয় যে মালয়েশিয়াতে আমাকে যে টাস্কটা দিয়েছিলেন আমি ওটা কমপ্লিট করে ফেলেছি। তো এরপর সিন শিফট হয়ে যায় সংসদে, যেখানে আমরা নতুন সংসদ সদস্য বা এমপি বাকি বান্সকে দেখি, মানে আমাদের পুরনো অ্যাভেঞ্জারের সদস্য, সে
সে বর্তমানে রাজনীতিতে এসেছে। তো এই পর্যায়ে কাহিনী দুটো আলাদা দিকে চলছিল। প্রথমত আমাদের বাকি বান্সের মতামত ছিল যে অ্যাভেঞ্জারদের আবারও এক করা ঠিক হবে না, কিন্তু অন্যদিকে ভ্যালেন্টিনা তার মতামত ছিল যে অ্যাভেঞ্জারে থাকাটা জরুরি, কারণ আমাদের দেশে বা পৃথিবীতে এলিয়েন হামলা বা প্রতিবেশী দেশও হামলা করতে পারে। তো প্রতিবেশীদের কাছ থেকে এগিয়ে থাকতে বা আমাদের সুপ্রিম হতে অবশ্যই অ্যাভেঞ্জারের দরকার রয়েছে। আর তখন মাননীয় জজ সাহেব, যার নাম হচ্ছে গ্রেস, সে বলে তুমি যে এক্সপেরিমেন্টটা করছো, সুপার সোলজার সুপার হিউম্যান বানানোর যে এক্সপেরিমেন্টটা করছো, আমি জানতে পেরেছি সেটার এক্সপেরিমেন্টের কারণে অনেক নিষ্পাপ মানুষের প্রাণ চলে গিয়েছে। তো এরকম প্রাণঘাতী রিসার্চ করার অনুমতি তো আমরা দিতে পারি না। তুমি দেশকে শক্তিশালী বানাবে ঠিক আছে, কিন্তু সেটা প্রাণঘাতী হলে তো হবে না। তো এটার উত্তরে ভ্যালেন্টিনা বলে আপনি আমার বিরুদ্ধে কমিটি গঠন করে যদি তদন্ত করতে চান করতে পারেন, আমার সকল কাজের জায়গা আপনি তল্লাশি করতে চাইলে করতে পারেন, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু আপনি কিছুই পাবেন না। এই কথা বলে পার্ট নিয়েও বেরিয়ে যায়। আর বের হয়ে যাওয়ার পরে ভ্যালেন্টিনার যে অ্যাসিস্ট্যান্ট, যার নাম হচ্ছে মেল, তাকে সে অর্ডার দেয় সকল প্রমাণ সরিয়ে দিও, আমি ওদের হাতে ধরা পড়তে চাই না। তো যাই হোক, এখানে ভ্যালেন্টিনার সংক্ষেপ নাম হচ্ছে ভ্যাল আর ওর অ্যাসিস্ট্যান্টের নাম হচ্ছে মেল, সুন্দর মিলিত নাম। তো যাই হোক, এরপর আমাদের দেখানো হয় আরেকটা লিড ক্যারেক্টার অ্যালেক্সি, যার প্রফেশনাল নাম হচ্ছে রেড গার্ডিয়ান। তো রেড গার্ডিয়ানের ব্যাপারে আমি তোমাকে একটু পরিচয় দিই। আমেরিকার কাছে যেমন আছে ক্যাপ্টেন আমেরিকা, যেমন রাশিয়ার যে ক্যাপ্টেন আমেরিকা তাকে বলা হয় রেড গার্ডিয়ান। এবং এই রেড গার্ডিয়ান বা অ্যালেক্সির আরেকটা পরিচয় রয়েছে, সে হচ্ছে ব্ল্যাক উইডোর পালিত বাপ। মানে ওই একটু সিনেমার শুরুতে যে ইলেনা নামের মেয়েটাকে দেখলাম, সে ওকেও তার নিজের মেয়ে বলে মনে করে। তো যাই হোক, এখানে অ্যালেক্সের সাথে দেখা করতে আসা হচ্ছে ইলেনা, আর সে অ্যালেক্সিকে জানায় আমি ভ্যালেন্টিনার জন্য আর কাজ করবো না, আমি বিরক্ত হয়ে গিয়েছি। আর অ্যালেক্সি তখন বলে আরে ওনা তোমার বাপ মার মতো, শতকরা এরকম একজন জন্ম নেয় যে ভ্যালেন্টিনার জন্য কাজ করতে পারে, এটা তো একটা ভাগ্যের ব্যাপার। তুমি যদি কাজ না করো তাহলে ওর আন্ডারে আমাকে একটা কাজ দিয়ে দাও, আমি ওর জন্য জান দিয়ে দেবো। তো যাই হোক, এখানে অ্যালেক্সি বা রেড গার্ডিয়ান ছোটবেলার একটা ছবি দেখায় যেখানে কিছু বাচ্চারা ফুটবল টিমের ভেতরে ছিল, আর ওই ফুটবল টিমের নামটা ছিল হচ্ছে রাশিয়ান ভাষায় অনেক লম্বা চড়া, কিন্তু সংক্ষেপে ওরা ওটাকে থান্ডারবোল্ট টিম বলতো। তো এটা দেখে ইলেনারও পুরনো স্মৃতি মনে পড়ে যায়। আর ঠিক তখন ওর কাছে ভ্যালেন্টিনার কল আসে, আর ভ্যালেন্টিনা ওকে বলে দেখো আমি জানি তুমি আমার কাজ করতে বোরিং ফিল করছো, তুমি আর কাজ করতে চাচ্ছ না, কিন্তু তোমাকে আমি একটা লাস্ট প্রজেক্ট দিতে যাচ্ছি, তুমি এটা করে দাও, তারপর তুমি সবসময়ের জন্য মুক্ত, তোমাকে আর কখনো লুকিয়েও থাকতে হবে না। তো যাই হোক, এরপর সেই অনুযায়ী টেক্সাসের একটা খালি মাঠের মধ্যে ও পৌঁছায় এবং পাহাড়ের উপরে একটা সিক্রেট লুকানো ছিল যেখানে ওকে যেতে হবে। তো আশ্চর্যজনক ভাবে ইলেনা যে ওখানে ঢুকে কোনো ধরনের সমস্যা হয় না, সব জায়গায় অটোমেটিক্যালি খুলে যায়, কারণ ইলেনাকে ভ্যালেন্টিনার সকল বায়োমেট্রিক দিয়ে দিয়েছিল। আর ওর কাজ হচ্ছে ওই সিক্রেট ফ্যাকাল্টিতে নাকি কোন একটা চোর ইনফরমেশন চুরি করতে এসেছে, তাকে মেরে ফেলতে হবে। তো ও যখন ওখানে যায় তখন সে এখানে অ্যাভাস্টার বা ঘোস্টকে দেখতে পায়, যাকে আমরা অ্যান্টম্যান সিনেমাতে দেখেছিলাম। এছাড়া আমরা দেখতে পাই টাস্ক মাস্টারকে, টাস্ক মাস্টার যেটা আর কি তোমার ওই যে সাদা মুখোশ পরে রয়েছে, আর ঘোস্ট যেটা সেটা হচ্ছে একটা মেয়ে অ্যাভাস্টার। আর এখানে আরেকটা রয়েছে হচ্ছে জন ওয়ালকার, যে আর কি আমেরিকান সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত নতুন ক্যাপ্টেন আমেরিকা, মানে সস্তা ক্যাপ্টেন আমেরিকা। তো এখানে চারজন ছিল, তো চারজনই অর্ডার ছিল ওখানে যে থাকবে তাদেরকে মেরে ফেলবে। তো সেই লেভেলের এখানে একটা ফাইট হয়। তো যাই হোক, ওরা কথা বলছিল আর ফাইট করছিল, তবে এরই মাঝে আমরা দেখতে পাই যে সস্তা ক্যাপ্টেন আমেরিকা কিন্তু এলেনাকে প্রায় যখন মারতে যাবে তখন আবার টাস্ক মাস্টার মারতে আসে ক্যাপ্টেন আমেরিকাকে, বাট ওই মুহূর্তে চলে আসে হচ্ছে ঘোস্ট, এবং ঘোস্ট এসে একটা হেডশট করে টাস্ক মাস্টারকে মেরে দেয়। মানে এখন রয়েছে ওরা সুপার হিরো তিনজন, কিন্তু এই মারামারির এক পর্যায়ে একটা বক্সের সাথে ধাক্কা লাগে এবং ওই বক্সের বাটন অন হয়ে যায় এবং ওই বক্সের মধ্যে থেকে বেরিয়ে আসে বব। তো তাকে জিজ্ঞাসা করা হয় তুমি এখানে কেন এসেছো, কিভাবে আসলে, ও কিছুই বলতে পারে না। আর এই দিকে ভ্যালেন্টিনা অনেক বড় একটা পার্টি থ্রো করছিল, যেখানে ওই যে মহাকাশ থেকে বা এলিয়েনরা যেসব অস্ত্রপাতি নিয়ে হামলা করেছিল পৃথিবীতে, এই গ্যাজেটগুলো যেগুলো সরকারের কাছে রয়েছে সেগুলো নিলামে ওঠানো হচ্ছে, এবং ভ্যালেন্টিনা এই টাকাগুলো দিয়ে তার এক্সপেরিমেন্টে খরচ করবে সুপার সোলজার বানাতে। কিছু লোক ওর পক্ষে ছিল, কিছু লোক ওর বিপক্ষে ছিল, যে ওগুলোর ব্যক্তিগত স্বার্থের জন্য ইউজ করতে পারে। বিশেষ করে আমাদের যে উইন্টার সোলজার বাকি বান্স, সে তো ওর বিপক্ষে ছিল। মানে চিন্তা করে যে বাকি বান্স অন্যান্য অ্যাভেঞ্জার সিনেমায় চান্সই পাইতো না, সে এখন হেড এই সিনেমার। তো যাই বাকি বান্স তখন করে কি, ভ্যালেন্টিনার যে অ্যাসিস্ট্যান্ট সুন্দরী মাইয়া মেল, ওকে গিয়ে বলে দেখো আমি তো ভ্যালেন্টিনার বিপক্ষে, একদিন না একদিন তোকে আমি রাম টান দেবই, কিন্তু তুমি যেহেতু ওর কাছের কোন একদিন তুমি আমার কাজে আসতে পারো, তো তুমি আমার নাম্বারটা রেখে দিও, হ্যাঁ প্রয়োজন হলে আমাকে কল দিও। তো মেল জানা ঠিক আছে, আমি ভেবে তারপর জানাবো বা কল করবো। তো এরপর সিন শিফট হয়ে আবার ওই চারজনের দিকে আমরা দেখতে পাই একজন তো মারা গিয়েছে, এখন রয়েছে চারজন, এবং বাকি তিনজন বুঝতে পেরেছে, মানে তিনজন তো সোলজার আর তোমার বব তো মদনী। তো তিনজন যে তোমার সুপার সোলজার, তো ওরা বলে যে দেখো আমাদের চারজনকে এখানে আনা হয়েছিল একে অপরকে মারতে, কিন্তু আমরা চাইলে কিন্তু একে অপরের সাথে প্রাণে বেঁচে এখান থেকে বেরোতে পারি, কিন্তু এখন সমস্যা হচ্ছে ওদের সাথে একটা বুদ্ধ বব রয়েছে, সে নিজেই জানে না কি করছে এবং ওর ভিতর কোনো সুপার পাওয়ারও নেই, তার ওকে তো রেখে যাওয়া যায় না, তো ওকে নিয়েও বের হতে হবে। কিন্তু সমস্যার বিষয় হলো এই পুরো জায়গাটিতে অনেক বড় বড় সাউন্ড ব্যারিয়ার রাখা ছিল, 2-3 মিনিটের মধ্যে সেগুলো অর্থাৎ পুরো হাইড আউট ব্লাস্ট হতে শুরু করবে। আর এই জন্য তারা আগে থেকে সাউন্ড ডিকোডারটা খুঁজে বের করে এবং সেগুলো ব্লাস্ট করায়, আর তারপর ঘোস্ট করে কি গেট ওপেন করে এবং নিজেদের প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসতে পারে। আর এরপরে কাহিনী একটা আলাদা মোড় নেয়। আমরা দেখি ইলেনা যখন ববকে ছয় তখনই সে অতীতে পৌঁছে যায়, এবং এটা এমন একটা স্মৃতি ছিল যখন সে তার নিজের বোনকে তার চোখের সামনে মরতে দেখেছিল। তো ইলেনা যখন তার চোখ খোলে তখনই সে ববকে দেখতে পায় এবং ইলেনা বুঝতে পারে এই বব কোনো সাধারণ মানুষ নয়, এবং তাকে ছুলেই তুমি অতীতে চলে
যাবে এবং সেও তোমার অতীতের স্মৃতি সম্পর্কে দেখতে পায়, মানে ওর ভেতরে সুপার পাওয়ার রয়েছে। আর এরপর দেখানো হয় এই খবরটা ভ্যালেন্টিনা পর্যন্ত পৌঁছে যায় যে ওর যে 4 জন অ্যাসাসিন ছিল যাদেরকে কাটা দিয়ে কাটা তোলার জন্য পাঠিয়েছিল মারার জন্য, তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছে এবং তারা একত্রিত হয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছে। তো এরপর ভ্যালেন্টিনা করে কি তার আরেকজন যে সোলজার যার নাম হচ্ছে হল্ট, তাকে বলে তুমি দ্রুত টেক্সাস পৌঁছো, আমি সেখানে আসছি, কারণ ওই সবগুলো সোলজারকে আমি খতম করা দেখতে চাই। তো যাই হোক ভ্যালেন্টিনা বলে যে দেখো ওরা আসলে আওয়ারা বা পাগলা গুন্ডা, ওরা কাজের কাজ কিছুই করতে পারে না, কিন্তু ওরা বিপজ্জনক হতে পারে এবং ওদের সবাইকে আমি সাফাই করব। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে এলেনা কিন্তু অ্যালেক্সির একটা চাকরি দিয়েছিল, ওই যে ভ্যালেন্টিনার হয়ে কাজ করতে চায় অ্যালেক্সি বা রেড গার্ডিয়ান, তো ও কিন্তু এখন গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করছে অ্যালেক্সা। তো ও যখন শুনতে পায় যে ওর মেয়েকে মানে ইলেনাকে হত্যা করা হবে, মানে ওই যে ওই প্ল্যানগুলোর ব্যাপারে যে 4 জনকে এক জায়গায় পাঠাবে ওরা একজন আরেকজনকে মারবে, এটা সম্পর্কে যখন শুনতে পায় তো চিন্তা করে যে আমার মেয়েকে তো বাঁচাতে হবে, মানে ও আগের দিনের খবর পেলো আর কি। তো যাই হোক এরপর ম্যাল করে কি সেই উইন্টার সোলজারকে কল করে এবং বলে যে ভ্যাল অর্থাৎ ভ্যালেন্টিনার চিন্তা ভাবনা কিন্তু ঠিক নেই, তার যত পুরাতন অ্যাসাসিন রয়েছে সে তাদের সবাইকে খতম করে দিতে চায় এবং তারা একসময় ভ্যালেন্টাইনের হয়ে অনেক কাজ করেছে, কিন্তু ওদের তো কোনো দোষ নেই, কিন্তু ওরা যেহেতু মানুষ আমি চাই না ওরা প্রাণে মারা পড়ুক, তো আপনি প্লিজ ওদেরকে বাঁচিয়ে নিন। আর ওইদিকে আমরা দেখি ওরা 4 জন কোনোভাবে দেয়াল ভেঙে বের হয়, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে ওরা লিফটের উপরে করে পৌঁছাতে পারে না। তো এই জন্য ওরা 4 জনে একে অপরের সহায়তায় পিঠের সাথে পিঠে ধাক্কা দিয়ে ওপরের চিমনি পর্যন্ত বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। আর ওই সময় ওরা অনেক কথাবার্তা বলে, অনেক অতীতের কথা বলে একে অপরের, মানে এখানে ক্যারেক্টার বিল্ড আপ করা হচ্ছে আর কি, যাতে ক্যারেক্টারের উপর ব্যাক স্টোরি শুনে আমাদের একটু মায়া লাগে। আর ওগুলো তো এক্সপ্লেন করা সম্ভব নয়। তো যাই হোক আমরা মেইন পয়েন্টে যাই। অন্যদিকে আমরা দেখি সিসি ফুটেজের মাধ্যমে মেল আর ভ্যাল জানতে পারে এখানে আরেকজন সন্দেহজনক যুক্ত হয়েছে যার নাম হচ্ছে রবার্ট, মানে ওই অ্যাসাসিনদের সাথে, মানে টাস্ক মাস্টার তো একটা তো মারাই গিয়েছে, তারপর ওরা 4 জন, আর সেইটা হচ্ছে রবার্ট। তো তখন ভ্যালেন্টিনা মনে পড়ে মালয়েশিয়ার একটা ল্যাবে যে আমি প্রোগ্রাম করেছিলাম, যে প্রোগ্রামটা হচ্ছে ক্যান্সার রোগীদের কেউ অসুস্থতা ক্যান্সার সেল নষ্ট করে তার শরীরের ভেতরে সুপার পাওয়ার দেওয়া, সেইটাই কি এই ছেলেটা কি সেই প্রজেক্টে শামিল ছিল? আমি তো মনে করেছিলাম সেই প্রজেক্ট ফেল হয়ে গিয়েছে এবং ওই প্রজেক্ট ফেল হয়েছিল বলেই তো আমি এলেনাকে পাঠিয়েছিলাম পুরো ল্যাব ধ্বংস করে দিতে, কিন্তু আমি ভাবতে পারিনি লাস্ট মোমেন্টে এসে ওই রকম কোনো সায়েন্টিস্ট এরকম একটা প্রজেক্ট সফল করে দেবে, তাহলে বোধহয় আমি ল্যাবটা ধ্বংস করেছি, মানে ওই যে সিনেমার প্রথমে মালয়েশিয়ার যে ল্যাবটা। তো যাই হোক এখন আমার ওই লোকগুলোকে জীবিত চাই, বিশেষ করে রবার্টকে তো আমি অবশ্যই চাই, মানে ববকে, ওর উপর আমি রিসার্চ করব, আমি যে কলিকাতা হারবালের নতুন ওষুধটা বানিয়েছি সেটা দেখবো কিরকম কাজ করে। তো যাই হোক ওরা কোনো না কোনো ভাবে 4 জন বাইরে বেরিয়ে আসে, কিন্তু ওই সময় ভুল করে সস্তা যে ক্যাপ্টেন আমেরিকা তার হাতেই সেন্ট্রির ওই ববের হাতে পড়ে, আর তখন ও অতীতে চলে যায়, অতীতের কথা মনে পড়ে যেখানে সে তার স্ত্রী এবং ছোট একটা বাচ্চা ছিল, সে তার পরিবারকে খুব ভালোবাসতো, কিন্তু আশেপাশের চাপ, মানসিক চাপ এবং তার উপর খুনের অভিযোগ এই ব্যাপারে নিয়ে সে অনেক বেশি হতাশাগ্রস্ত ছিল। আর তারপর সে আবারও প্রেজেন্টে ফিরে আসে। তো সেন্ট্রিও বুঝতে পারে যে বব কোনো সাধারণ মানুষ নয় এবং সে যে কোনো মানুষের স্মৃতি অনুমান করতে পারে এবং সে রেগে গিয়ে ববকে মারতে যায় যে তুই আমার সিক্রেট স্মৃতি সম্পর্কে কেন জানতে গেলি, তাহলে তো মনে করো ওরা বাসর ঘরে কি করছে এটাও দেখতে পাবে। বাট ইলেনা ওদের দুজনকে শান্ত করে আর তারপর ববকে সাইডে নিয়ে গিয়ে বলে দেখো আমরা আসলে একে অপরকে ভালো মতো চিনি না, এবং সবার উদ্দেশ্যে বলে এলেনা আমাদের একসাথে বুদ্ধি করে এখান থেকে বেরোতে হবে এবং তারপরে তো আমরা যার রাস্তায় চলে যাবো, আমি চলে যাবো আলামিনদের বাড়ি, তোমরা যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, কিন্তু তার আগে যতক্ষণ আমরা একসাথে রয়েছি আমাদের শান্ত থাকতে হবে, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে থাকতে হবে। তো এরপর তারা 4 জন ভাবতে থাকে কি করে এখান থেকে বের হওয়া যায়, আর তখনই ওরা ইনফরমেশন পায় যে এই ফ্যাকাল্টির বাইরে কিছু সোলজার ওদের জন্য অপেক্ষা করছে এবং তারা ওদেরকে খতম করার জন্য ওয়েট করছে। তো এরপর ওরা আবারও 4 জন প্ল্যানিং করতে থাকে কি করা উচিত, আর ওই সময় ঘোস্টের প্ল্যান হচ্ছে এখানকার দেয়াল সরিয়ে ওদেরকে গাড়ি বের করার ব্যবস্থা করা, আর অন্যদিকে বব আর ইলেনা মিলে সেখানকার সকল লাইটস গুলো অন করে দিতে থাকে যাতে সবার চোখে লাইটস এর প্রভাব পড়ে, এবং তারপর পেছন থেকে আমাদের সেকেন্ড হ্যান্ড ক্যাপ্টেন আমেরিকা এসে সবাইকে খেল খতম করবে। কিন্তু ওদের প্ল্যান একটু ঝামেলা হয়ে যায় কারণ ইলেকট্রিক পাওয়ারই তো নেই, ঠিক মতো মেশিন কাজ করছিল না, তো লাইট অন করা প্ল্যানটা বাতিল হয়ে যায়। আর অন্যদিকে আমাদের 2 নম্বর ক্যাপ্টেন আমেরিকা সে একাই সবার উপর হামলা বলে দেয়, সবাইকে মোটামুটি ঘায়ল করে দেয়। আর ওই সময় ঘোস্ট একটা গাড়ি চুরি করে সেখানে পৌঁছায় সবার প্রাণ বাঁচানোর জন্য, এবং ওরা করে কি ওই ধোয়া টোয়াতে যে হয় ওই সুযোগে সোলজারদের পোশাক পরে এবং আহত সোলজার সেজে নাটক করে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। বাট ওই সময় ববের নজর পড়ে ভ্যালেন্টিনার ওপর এবং তার মনে পড়ে এইটাই তো সেই মহিলা যে আমাকে বলেছিল যে আমার উপরে এক্সপেরিমেন্ট করে আমাকে দুর্বল থেকে শক্তিশালী করবে, কথা দিয়েছিল, আর আজকে আমাদেরকেই প্রাণে মারতে চাচ্ছে। কিন্তু যাই হোক এরপর ওরা 4 জন গাড়ির মধ্যে উঠে এখান থেকে প্রায় চলেই যাবে, কিন্তু সেখানে তো কিছু প্রোটোকল ছিল আর্মির ব্যাপারে। তো সিনিয়র সোলজাররা এসে থামিয়ে দেয় ওদের আর জিজ্ঞাসা করে তোমরা জুনিয়র সোলজাররা কোথায় যাচ্ছে আমাদের অর্ডার না নিয়ে। তো এর উত্তরে আমাদের যে ক্যাপ্টেন আমেরিকা সে বলে আমাদের আসলে একজন আহত হয়েছে, এই জন্য আমরা তাকে দ্রুত মেডিকেলে নিয়ে যাচ্ছি। কিন্তু সিনিয়র তো বুঝে ফেলে এটা তো কোড অফ কন্ট্রাক্ট নয়, এবং সে তাদেরকে যখন শুট করতে যাচ্ছিল তখন ববের মনে হয় যে আমি ওদের মধ্যে থেকে সবচেয়ে দুর্বল এবং এতক্ষণ ওরা আমার প্রাণ বাঁচিয়েছে, তো ঋণ শোধ করার জন্য ওদের প্রাণ আমার বাঁচানো দরকার। তো এই জন্য চলে যায় ওর সামনে এবং যত আর্মি রয়েছে সবার মাইন্ড ডাইভার্ট করার জন্য ওর হাতে যে একটা পিস্তল ছিল সেই পিস্তল দিয়ে ওপর দিকে গুলি চালায়। আর এতে ভ্যালেন্টিনার যে ডান হাত হোল্ডের খুব রাগ হয় ববের উপর এবং সে পুরো টিমকে আদেশ দেয় গুলি চালানোর জন্য এবং ওর উপর শত শত রাউন্ড গুলি করা হয়। কিন্তু ভ্যালেন্টিনা যখন দেখতে পায় এই দৃশ্য ও তো পাগল হয়ে যায়, ও তো চাচ্ছিল না
ওর একটা এক্সপেরিমেন্ট মারা যায়, কিন্তু ততক্ষণ অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, অনেকগুলো গুলি চালানো হয়ে গিয়েছে। কিন্তু এরপর আমরা দেখতে পাই ববের উপর এত গুলি চালানোর পরেও তার কিছুই হয়নি। মানে এটা বব নয়, এটা হচ্ছে সেন্ট্রি হয়ে গিয়েছে সে। এবং তার মধ্যে একটা অদ্ভুত পাওয়ার ছিল, সেটা হচ্ছে সূর্যের মতো শক্তি। তবে এই শক্তির ব্যবহার সে এখনো জানতো না। তো যাই এরপর সে হাওয়ায় ভাসতে থাকে, কিন্তু নিজের ধ্যান ধারণা হারিয়ে ফেলার কারণে সে আবারও নিচের দিকে পড়ে যায় এবং ধামাকাদার একটা আওয়াজ হয়। মানে ওর ভিতর অনেক পাওয়ার রয়েছে, বাট ও জানে না কিভাবে এটা ইউজ করতে হয়। তো যাই হোক, ওখান থেকে তোরা তিনজন কোনো রকমে বেঁচে বেরিয়েছে। কিন্তু সেখান থেকে অন্য জায়গায় যাওয়ার কথা যখন ওরা ভাবে, সামনে দেখতে হয় বিশাল মরুভূমি। আর তখনই এখানে ইলেনার বাবা অ্যালেক্স গাড়ি নিয়ে চলে আসে। খুব মজার একটা দৃশ্য ছিল এটা। এবং সে ইলেনাকে খুঁজে বেড়ায় এবং ইলেনাকে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, ভেতরে যাস না ইলেনা, যদি আমাকে শুনতে পাস তোকে মারার জন্য অ্যাসাসিন পাঠানো হয়েছে, তুই ওই চোর ধরতে গেলে মারা পড়বি। তো এটা শুনে সবাই হাসে যে এই ঘটনা তো গত রাত্রে হয়ে গিয়েছে, মানে একদিন লেটে খবরটা আসছে। আর যখন বলে যে আমি তোর বাপ বলছি কই আছিস তুই, ইলেনা খুব লজ্জা পায়। তো যাই হোক, ইলেনা ওর সাথীদের নিয়ে অ্যালেক্সের গায়ে উঠে পড়ে নিজেদের প্রাণ বাঁচাতে। কিন্তু তখনই ভ্যালেন্টিনার পাঠানো আবার সোলজারও ওর পেছন থেকে গুলি বর্ষণ করছে। তো এখানে অ্যালেক্স বলে আমার গাড়িটা বুলেট প্রুফ এবং অনেক স্পিডে চলে, কিন্তু দেখা যায় এরকম কিছু নয়, গাড়িটা সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে চলছে এবং বুলেট প্রুফও নয়। তো ওরা যখন প্রায় মারাই পড়বে, তখনই ওদের কাছে মনে করে আশীর্বাদ স্বরূপ উইন্টার সোলজার বাকি বাহন চলে আসে ওদেরকে বাঁচাতে। এবং সে করে কি, বাকি সব যে আর্মির গাড়ি ছিল অবস্থা খারাপ করে দেয়, যেমন হাতের সাথে রশি বেঁধে গাড়িকে টান দিয়ে উল্টিয়ে দেয়। তো এক মুহূর্তের মধ্যে মনে করে যে সব চেঞ্জ করে দেয়। আর এই কারণে ওরা চারজন এটা ভেবে খুশি হয় যে উইন্টার সোলজার অন্তত আমাদের পক্ষে রয়েছে বা আমাদের টিমে রয়েছে এবং ভ্যালেন্টিনাকে উচিত সাক্ষী দিতে আমাদেরকে সাহায্য করবে। কিন্তু উল্টো সে তো ওদেরকে বন্দি করে বেঁধে রাখে। আর অন্যদিকে ভ্যালেন্টিনা পৌঁছে একটা সিক্রেট ফ্যাসিলিটি রুমে, যেখানে রবার্ট বা আমাদের বব রয়েছে এবং তাকে সম্পূর্ণভাবে ব্রেন ওয়াশ করার চেষ্টায় থাকে। তো ভ্যালেন্টিনা ববকে শোনাতে থাকে, দেখো তুমি প্রথম থেকে অনেক দুর্বল ছিলে, অনেক গরিব পরিবারের ছিলে, তোমার বাবা সবসময় তোমাকে পেটাতো, তুমি নেশা করতে, তোমাকে কেউ সম্মান করতো না। আমি একমাত্র ব্যক্তি যে তোমাকে সাহায্য করেছি, তোমাকে শক্তি দিয়েছি, নিজের পায়ে দাঁড়ানোর উপায় দিয়েছি। তো মূলত আমি তোমার গার্ডিয়ান এবং এখন থেকে আমি তোমাকে যা করতে বলবো তুমি তাই করবে। তো রবার্টও মন্ত্রমুগ্ধ হয়ে সব কথা মেনে নেয়। আবার এই ব্যাপারটা মেলও বুঝে যায়, মানে ভ্যালেন্টাইনের যে তোমার অ্যাসিস্ট্যান্ট, যে ভ্যালেন্টাইনাতে এবার আবল তাবল কিছু করবে, কারণ ববের মধ্যে যে পাওয়ার রয়েছে সেটা তো সুপারম্যানের চেয়ে কোনো অংশ কম নয়। এবং এই পাওয়ার যদি আবল তাবল ভাবে ইউজ হয় এবং ভ্যালেন্টাইনা যে চালাক আর ভয়ঙ্কর বুদ্ধি, ও যে কি করবে, সেন্ট্রি যদি ওর ইশারায় চলে তাহলে তো পুরো দুনিয়া বিপদের মধ্যে রয়েছে। তো এই জন্য ম্যাল করে কি উইন্টার সোলজারকে কল দিয়ে বলে যে ভ্যালেন্টিনা তো দুনিয়ার মাল আউট করে দেবে, সরি। তো এই জন্য ম্যাল করে কি উইন্টার সোলজারকে কল দিয়ে বলে ভ্যালেন্টিনা তো দুনিয়ার 12টা বাজিয়ে দিবে, তো ভ্যালেন্টিনাকে অবশ্যই থামাতে হবে এবং সেন্ট্রিকে বোঝাতে হবে, ওর ব্রেন ওয়াশ না করলে, ওর পাওয়ার কন্ট্রোলে না রাখলে কিন্তু সামনে মহাবড় বিপদ। তো তখন বাকি বান্স যে এতদিন সেন্ট্রিকে একটা কাল্পনিক চরিত্র ভেবেছিল, সে তো অবাক হয়ে যায় যে সেন্ট্রি নামে আসলে কেউ রয়েছে এত পাওয়ারফুল। তো আমি তো এতদিন শুনেছি যে সরকার সুপার সোলজার বানানোর চেষ্টা করছে, কিন্তু ভ্যালেন্টিনা তো দেখি সুপারম্যানই বানিয়ে ফেলেছে। তো তাকে আটকানোর জন্য একটা টিম গঠন করে, মানে ওদের 5 জনের একটা টিম হয়। আর এই টিমটার নাম দেওয়া যায় কি, তো তখন আমাদের যে রাশিয়ান রেড গার্ডিয়ান অ্যালেক্স, সে বলে আমাদের ফুটবল টিমের নাম দাও থান্ডারবোল্ট। তো এরপর তারা একে অপরের সাথে টিম আপ করে নেয় থান্ডারবোল্ট হিসেবে। আর অন্যদিকে ভ্যালেন্টিনা তার কথায় ভুলিয়ে ভুলিয়ে রবার্টকে প্র্যাকটিস করানো শুরু করিয়ে দেয়। বাট ওই সময় থান্ডারবোল্ট গ্রুপ কোনো ধরনের প্ল্যান ছাড়াই ভ্যালেন্টিনার উপর হামলা করে দেয়। তো এখানে ওরা যেখানে এসে হামলা করেছে, এটা একটা স্টার ট্রেক টাওয়ার ছিল, আই মিন টনি স্টার্কের টাওয়ার, যেটা নতুন করে আবার সাজানো গোছানো হচ্ছে, ঠিক করা হচ্ছে। তো এখানে সেই লেভেলের একটা ফাইট চলে আর কি, মানে বুঝতেই পারছো হলিউড তো ফাইটের নাম করা, তার উপর মার্ভেলের সিনেমা, ফাইট মুড নিয়ে কোনো সমস্যা না। আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে তোমরা ফাইট ফুট দেখতে পারো, এটার আমি কি এক্সপ্লেন করবো। সবগুলো সুপার হিরো যার যার মতো সেই লেভেলে খেলাচ্ছে, মানে আমেরিকান সিনেমা দেখলে মনে হয় যে পুলিশ আর্মির মতো মনে করো নিরীহ কোনো লোক নাই আর কি। তো যাই হোক, তখনই ওরা যখন সেই লেভেলের খেলাচ্ছে সবাইকে, তখন ভ্যালেন্টিনা স্পিকারে চিৎকার করে বলে, আরে হালার পুতেরা, এটা আমার নতুন অফিস, কিছুদিন পরেই এটা আমরা শুরু করব, আমরা উদ্বোধন করব, তার আগে সব কাজ ভেঙে দিলি। আরে ভাই লড়াই থামা, উপরে আয়, তারপর কথা বলি একসাথে। তো ওরাও করে কি থেমে উপরে যায় কথা বলার জন্য, এবং ওদের মাথায় আইডিয়াও নেই যে ভ্যালেন্টিনা ওদেরকে সিসিং ভাগ করার জন্য আগে থেকে সেন্ট্রিকে রেডি করে রেখেছে। মানে যে সেন্ট্রি হচ্ছে একে তো সুপারম্যান, কিন্তু ভ্যালেন্টিনের ইশারায় চলে। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, সেন্ট্রি কিন্তু একটা বিষয় জানতো যে এখানে যারা আসছে ওরা কিন্তু অত খারাপ লোক নয়, মানে ইলেনা বা অ্যালেক্সরা, কারণ ওরা একবার ওর জান বাঁচিয়েছে। তো প্রথমে যখন ওখানে যাওয়ার পরে মারামারির ভাব হয়, সেন্ট্রি ওদের মোকাবেলা এমন ভাবে করে যেন কাগজে ফুর দিচ্ছে, এরকম একটা কিছু। মানে এই সিনেমার এই পার্টটায় যে সেন্ট্রির পাওয়ার গুলো দেখানো হয়েছে, এটা একবারে অতি প্রাকৃত একটা পাওয়ার, জাদুকরি পাওয়ারের মতো। তো যাক, এক সেন্ট্রির সাথে তো থান্ডারবোল্টের 5 জন পারে না। তো 5 জনকে যখন মনে করে সাহায্য করে, তারপরে ভ্যালেন্টিনা সেন্ট্রিকে অর্ডার দেয় ওদেরকে একবারে প্রাণে মেরে ফেলো। কিন্তু আমরা তো জানি সেন্ট্রি তো জানে যে ওরা তো ভালো মানুষ, ওর জীবন একবার বাঁচিয়েছে, সেন্ট্রি মনের দিক দিয়ে ভালো আর কি। সেন্ট্রি বলে এরা তো আমার সাথে লড়াই করার যোগ্যই না, আর এর জন্য ওরা তো ঝুঁকিপূর্ণ নয়, আমি যখন ইচ্ছা তখন ওদেরকে মেরে ফেলতে পারি। কিন্তু যেহেতু ওদের দ্বারা আমার কোনো প্রাণ নাশের সংশয় নেই, তাহলে কেন আমি ওদেরকে মেরে ফেলবো। কিন্তু এই কথা শুনে ভ্যালেন্টিনার অনেক রাগ হয়, কিন্তু পেছন থেকে থান্ডারবোল্ট গ্রুপ পালিয়ে যায়, যে কারণে ভ্যালেন্টিনা সেন্ট্রির উপর চিল্লাতে থাকে। এবং কিন্তু ওই সময় সেন্ট্রি রেগে গিয়ে ভ্যালেন্টিনার গলা চেপে ধরে। তবে এখানে সে সেন্ট্রিকে তার হাতের কন্ট্রোলে রাখার জন্য সেন্ট্রির ভিতরে একটা
কিল সুইচ বানিয়েছিলেন যেটা ব্রেনের ভেতরে ব্লাস্ট হবে, কিন্তু সেন্ট্রি তো অনেক বেশি পাওয়ারফুল, ওর ব্রেনের ভেতরে ব্লাস্টটা তো হয় কিন্তু ব্লাস্ট হয়ে ও আলাদা একটা রিয়েলিটিতে ট্রান্সফার হয়ে যায়, যেটার নাম দেওয়া হয়েছে ভয়েড বা এই ধরনের কোনো একটা কিছু। মানে এটার বানানটা হচ্ছে VOID, উচ্চারণ হচ্ছে ভয়েড। এটা মানে অন্ধকার অংশ আর কি, মানে আমাদের দেহে মনে করো একটা হচ্ছে ডার্ক অংশ আর একটা আছে ভালো অংশ, মানে আমাদের ভেতরে কিন্তু ভালো খারাপ দুইটাই বসবাস করে। তো সেন্ট্রির যে খারাপ অংশ ভয়েড সেটা জাগ্রত হয়ে যায়, মানে সেন্ট্রির যে অন্য ভয়ঙ্কর পার্সোনালিটি, মনে করেন আমাদের ভেতর যে ডিস্ট্রাকটিভ পার্সোনালিটি রয়েছে, সবাইকে ধ্বংস করতে চায়, ক্ষতি করতে চায়, হিংসা করতে চায়, সেই পার্সোনালিটিটা চলে আসে। এবং সেন্ট্রি এত বেশি পাওয়ারফুল ছিল যে যখন ওর ভয়েডটা চলে আসে, মানে খারাপ পার্সোনালিটি চলে আসে, সেন্ট্রির এক ইশারায় চারিদিকে কালো ছায়া বয়ে যেতে শুরু করে, মানুষজন ওই কালো ছায়া গায়েব হয়ে যেতে শুরু করে, ধীরে ধীরে অলমোস্ট অর্ধেক শহর বরবাদ হয়ে যায়। তো থান্ডারবোল্টের কাছে এর কোনো সমাধানই তো ছিল না, ওরা কি করবে, এই পরিস্থিতির মোকাবেলা কোন ভাবে করবে। তার উপর বিল্ডিং ধ্বংস হয়ে পুরো শহরে হইচই বেঁধে গিয়েছে। তো থান্ডারবোল্টের একটা কাজ এখন করার আছে, ওই স্পাইডারম্যানের মতো ঘুরে ঘুরে মানুষের জীবন বাঁচানো আর কি। তো এই সবকিছু কিন্তু ওপর থেকে আবার সেন্ট্রি বা ভয়েড দেখছিল, এবং এখানে আমরা ইনডাইরেক্টলি কিছু ফাইট দেখি, এবং তারপরে আমরা দেখতে পাই থান্ডারবোল্ট টিম করে কি নিজেদের মধ্যে টিম আপ করে সেন্ট্রি বা ভয়েড পর্যন্ত পৌঁছায়। তো এখানে ইলেনা একাই ভয়েডের সাথে লড়াই করার জন্য যায়, কিন্তু ভয়েডের সাথে স্পর্শ লাগতেই সে অতীতের খারাপ স্মৃতিতে ফেরত যায়, যেখানে ইলেনার ব্রেন ওয়াশ হওয়া শুরু হয়, মানে বিষয়টা বোঝাই। এবং কাইন্ড অফ ওর বাকি যে বন্ধু বান্ধব অ্যালেক্সি, উইন্টার সোলজার, ঘোস্ট, বাকি বান্স সবাই অতীতের সাথে জুড়ে যায়। আর তখনই ইলেনার একটা নীরব শুনশাম রুম চোখে পড়ে, যেখানে একাই বসেছিল সেন্ট্রি। এবং এখানে এই বিষয়টা বুঝিয়ে বলি, এটা মনে করো সেন্ট্রির মাইন্ডের ভেতরে ওরা ঢুকে গিয়েছে, মানে এটা বাস্তবের না, মাইন্ডের একটা ব্যাপার। তো এখানে সামনে যে সেন্ট্রিটা রয়েছে সে হচ্ছে সেন্ট্রির ভেতরে যে নিরীহ ভালো মানুষটা, সেটা যে বর্তমানে ওই খারাপ সেন্ট্রির কাছে বা খারাপ ববের কাছে দুর্বল হয়ে বসে রয়েছে। তো ইলেনাকে বোঝে এবং বিশ্বাস দেয় যে তুমিই পারবে তোমার নেগেটিভ সাইডের সাথে ফাইট করতে। আর এখানে ইলেনা ববের ছোটবেলাও দেখতে পায়, বা সেন্ট্রির ছোটবেলায়, যেখানে সেন্ট্রির বাবা সেন্ট্রিকে অনেক মারধর করতো, বাড়িতে কোনো সম্মান ছিল না, বাইরে কোনো সম্মান ছিল না, এমনকি এই দুঃখে সে নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল, এমনকি ড্রাগস কেনার জন্য সে রাস্তায় চিকেন কস্টিউম পরেও বার্গার শপে কাজ করছিল। তো ভালো সেন্ট্রিকে যখন ও ঠিক করার চেষ্টা করছিল ওর সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে, তখন ওই নেগেটিভ সাইডের যে সেন্ট্রি রয়েছে সে ওকে নিচু করার জন্য অনেক বেশি যন্ত্রণা দিতে শুরু করে এবং ওদের উপর হামলা হয়। তবে তারপরে ওই নেগেটিভ যত শক্তি ছিল ওর ব্রেনের ভেতর, সেগুলোর সাথে মোকাবেলা করে ওদের করে হারিয়ে দেয়। এবং এরপর বাকি টিম মেম্বাররা চলে আসে এবং তারা সে সেন্ট্রিকে জিজ্ঞাসা করে এখান থেকে কিভাবে বের হয়ে যাবে। তখন সেন্ট্রি বা বব বলে, তখন বব বলে আর কি, এটা তো বব সেন্ট্রি না, তখন বলে সেন্ট্রি যদি এখানে আসে তাহলে ভয়েডও আসবে, আর ভয়েডকে যদি হারানো যায় তাহলে সেন্ট্রিকেও হারানো যাবে। তো এখানে বব হচ্ছে তোমার নর্মাল মানুষটা, সেন্ট্রি হচ্ছে তোমার সুপার হিউম্যানটা, আর ভয়েড হচ্ছে ওই সুপার হিউম্যানের খারাপ ভার্সনটা। তো যাই হোক, এরপর ভয়েডকে হারানোর জন্য ওরা এই রুম থেকে অন্য নেগেটিভ রুমে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই রুমে ভয়েডের প্রকোপ অনেক বেশি ছিল, মানে কালো। তবে তারপরে ওদের টিম সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করতে শুরু করে এবং নিজেদের যে নেগেটিভ অতীত রয়েছে, যার জন্য আমরা খারাপ কাজ করি, নেশা করি, অমুক করি, যাই করি, সেটা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। মানে এটা একটা আধ্যাত্মিক একটা ব্যাপার বোঝানো হয়েছে আর কি। তো যাই হোক, এরপর এমন একটা রুমে পৌঁছায় যেখানে নেগেটিভের সাথে পজিটিভের দেখা হয়। তো ওই সময় ভয়েড বা খারাপ সে সেন্ট্রিকে বলে, দেখ আমরা একা ছিলাম, আমরা একাই থাকবো, আমাদের কাউকে দরকার নেই। বাট তখন সেন্ট্রি যে বর্তমানে সুপার হিরো এবং ওর সাথে অনেক বন্ধু রয়েছে, ওকে হেল্প করার জন্য পুরো টিম চলে আসে এবং সেন্ট্রিকে বলে তুই তো একা নস, আমরা সবাই তোর সাথে আছি, আমরা সবাই বন্ধু। বা ভয়েড বলে আমরা একা ছিলাম, একাই থাকবো। তবে এখানে সেন্ট্রি বা বব তার টিমের যে তোমার সাহসে বা উৎসাহে তার যে নেগেটিভ শক্তি রয়েছে তাকে হারিয়ে দেয়, আর এর ফলে নেগেটিভ শক্তি ভয়েড তার ভেতরে যেটা জন্ম নিয়েছিল সেটা পুরোপুরি শেষ হয়ে যায়। আর বব তো আগে একটা সাধারণ মানুষ ছিল, তো সেই সাধারণ মানুষ হয়ে যায়। আর তারপর পুরো শহর সূর্যের আলো আলোকিত হয়, কারণ কালো যে ছায়া এসেছিল সেটা একবারে চলে গিয়েছে। আর এইভাবেই থান্ডারবোল্ট টিম মানুষের এরকম ব্রেন ওয়াশ করে জিতে যায়। তো যাই হোক, কাহিনী তো মোটামুটি এটাই ছিল। আর তারপর মুভির মেইন এন্ড ক্রেডিট সিনে দেখানো হয় ভ্যালেন্টিনা মানে পুরো দুনিয়ার নিউজ চ্যানেলের সামনে বলছে যে এইটাই হচ্ছে আমাদের নতুন অ্যাভেঞ্জার গ্রুপ এবং এখন থেকে তারা শহর এবং দেশকে আমাদের জন্য রক্ষা করবে। চিন্তা করো, ভ্যালেন্টিনার কোনো বিচারই হলো না, ও পাওয়ারফুলও বেঁচে গিয়েছে আইনের ফাঁক দিয়ে। আর ওই সময় স্ক্রিনে দেখানো হয় ওদের শহরের দিকে নতুন একটা বিপদ ধেয়ে আসছে, যেখানে দেখা যায় একটা শিপ আসছে যেটার মধ্যে 4 লেখা রয়েছে। তো বুঝতেই পারছো, ফ্যান্টাস্টিক ফোর নামে মার্ভেলের আরেকটা সুপার হিরো বা টিম রয়েছে, সে ফ্যান্টাস্টিক ফোর আসছে। তবে ফ্যান্টাস্টিক ফোর তো অবশ্যই ভিলেন হবে না, ফ্যান্টাস্টিক ফোর তো নায়ক গ্রুপ, তো হয়তো একসাথে ওরা লড়াই করবে অন্য কোনো ভিলেনের সাথে। তো যাই হোক, এই সিনেমাতে আমি অনেক ভুল কিছু বলেছি, নাম ভুল করেছি, অনেক উচ্চারণ ভুল করতে পারি, সিনেমা বোঝাতে ভুল করতে পারি, কাহিনী বিকৃত হতে পারে। তো তারপরে মোটামুটি একটা আইডিয়া পেলে, একবারে না দেখার চেয়ে মোটামুটি আইডিয়া পেলে খারাপ কোথায়। আর এখানে আরেকটা কথা বলতেই হচ্ছে, দেখো আমি নিজে মুভি এক্সপ্লেন করি 5 বছর হয়ে গিয়েছে। ইভেন যে মুভিটা আমি এক্সপ্লেনও করেছি সোশ্যাল মিডিয়াতে, যখন হঠাৎ করে একটা ক্লিপ চলে আসে আমার সামনে, তখন আমি কি আর এটা কোন মুভি, পরে যখন সিনেমার নাম দেখি বা ক্যারেক্টারের নাম দেখি বা ক্যারেক্টারগুলো ভালো করে খেয়াল করি, তখন বুঝতে পারি আরে এটা তো ওই সিনেমা আমি এক্সপ্লেন করেছিলাম। তো তুমি যতই এক্সপ্লেন দেখো, অ্যাকচুয়াল সিনেমার যে মজা এটা ভাই এক্সপ্লেনে পসিবল নয়। কিন্তু এক্সপ্লেন আসলে কাদের জন্য, যাদের একেবারে সময় না, চাকরি বাকরি করে, শুধুমাত্র স্টুডেন্ট যারা, তাদের সময় আছে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা। ইভেন আমি সিনেমা দেখি না কত বছর বলা চলে, ওইভাবে ফুল সিনেমা আমার দেখা হয় না। সিনেমা যদি দেখতে যাই টেনে টেনে দেখতে হয়। লাস্ট কবে টিভিতে সিনেমা দেখছি ফুল
মূল সিনেমা মনেও করতে পারি না। ইভেন আমিও অনেক সময় যেটা দেখার আগ্রহ জায়গা আমি করি কি এক্সপ্লেনে দেখি, মূল সিনেমা দেখার ধৈর্য হয় না ভাই। তবে হ্যাঁ, মূল সিনেমার মজা তার এক্সপ্লেনে পসিবল নয়। বিদায় নিচ্ছি আমি, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।